গাজায় ইসরায়েলি বর্বরতায় ৩.৫ শতাধিক নিহত। তেল আবিবকে বিশ্বাসঘাতক আখ্যা হামাসের, ট্রাম্পের অনুমতিতেই হামলা বলছে হোয়াইট হাউস। নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত। কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন, ঈদ ঘিরে ১.৫ শতাধিক কোচ তৈরি ও মেরামত কাজে ব্যস্ত সৈয়দপুর রেল কারখানা। এবং হারানো মনোবল ফিরছে পুলিশ বাহিনীতে, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে এসেছে গতি। নতুন উজ্জীবনের পথে জনগণের সহযোগিতা কামনা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলায় ৩.৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলার নিন্দা জানিয়ে তেল আবিবকে বিশ্বাসঘাতক উল্লেখ করে বিবৃতি দিয়েছেন হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই গাজার হামলা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে হুথি বিদ্রোহীদের প্রতিটি হামলার দায় ইরানকে নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজার দেইল আল বালা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আশ্রয়কেন্দ্রের তাঁবুতে থাকা নারী, শিশু সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ভোরে হামলা শুরু করে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলকে বিশ্বাসঘাতক উল্লেখ করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েলি হামলা করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান সহ যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের উপর গোটা নরক ভেঙে পড়বে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা। এর আগে গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। এরই মধ্যে কয়েকদিন ধরে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার দায় ইরানকে নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক গণমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, হুতিরা যতবার হামলা করবে ধরে নেওয়া হবে এর পেছনে ইরান জড়িত। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত ১.৫ বছরে লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল এবং মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গণবিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ। গণবিজ্ঞপ্তি বাতিলের নির্দেশনা চেয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টে রিট দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার, সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে। গত ১০ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন, যেখানে বলা হয় নিবন্ধন আগামী ২০ এপ্রিলের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আবেদন করতে হবে। উদ্বোধন হল দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এখন থেকে ৩ থেকে ৫ মিনিটে নদী পার হতে পারবে ট্রেনটি। সকালে টাঙ্গাইল প্রান্তে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা সেনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়াকি। আমাদের জন্য একটা কল্যাণমুখী একটা স্থাপনা। এই ব্রিজটা সম্পূর্ণ করতে অনেক রকমের আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কাজটা সফলভাবে সম্পূর্ণ করছি। এটা বলে প্রকাশ করার মতন অপেক্ষা রাখে না যে আমাদের কি পরিমাণ প্রাউডনেস ফিল হচ্ছে, এবং এটা বাংলাদেশের প্রথম একক দীর্ঘ রেল সেতু বাংলাদেশে। এই ব্রিজের মাধ্যমে উত্তরবঙ্গের যে কাঙ্ক্ষিত চাহিদা ছিল সেই চাহিদা আজকে পূরণ হবে। এখানে অনেক ধরনের সুবিধা আছে যা অনেক বাংলাদেশের অনেক উন্নত স্টেশনেও নাই। দর্শক, এই মুহূর্তে যমুনা রেল সেতুতে রয়েছেন সহকর্মী সোহেল রানা। রেল সেতু উদ্বোধনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহেল, যমুনার
দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধনকে ঘিরে উৎসবের আমেজ কতটা দেখছেন জনগণের মধ্যে, আর কি বলছে রেলওয়ে কর্তৃপক্ষ? সেতুটি কিন্তু এই 4.8 কিলোমিটার এই সেতু দিয়ে কিন্তু এখন 2টি লেনে ডাবল গেজ তারা কিন্তু যাতায়াত করবে, ট্রেন যাতায়াত করবে। এতে কিন্তু উত্তরাঞ্চলের মানুষ বা পশ্চিমাঞ্চলের মানুষগুলো কিন্তু অনেক সুবিধা ভোগ করবে এবং খুব দ্রুত ট্রেন চলাচল করবে এবং তারা পারাপার হবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা এখন একটু কথা বলতে চাই যে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান বাচ্চু। আচ্ছা, আপনি এই রেল সেতু উদ্বোধন হওয়ার জন্য কি সুবিধা ভোগ করবেন? ধন্যবাদ। আসলে আমরা এই রেল সেতুটি উদ্বোধন হওয়ার কারণে আমরা অনেক কিছু উপকৃত হব। যেমন মনে করেন যে খুব অল্প সময়ের মধ্যেই এই ট্রেনটি চলাচল করলো। আমি আজকেই ওই পার থেকে ট্রেনে করে এসেছি, মাত্র 3 মিনিটের মধ্যেই এই যমুনা সেতু পার হয়েছি, রেল সেতু পার হয়েছে। এর আগে কিন্তু 25 মিনিট অথবা 30 মিনিট লাগতো, সময় কিন্তু একটা কম লাগবে। আর আরেকটা বিষয় হলো এই রেল সেতু হওয়ার কারণে খুব বেশি সংখ্যক ট্রেন চলাচল করবে এবং বেশি সংখ্যক ট্রেন চলাচল করলে সেখানে মানুষ কিন্তু খুব যাতায়াতটা খুব অল্প সময়ের মধ্যে করতে পারবে ট্রেনে করে, এবং ট্রেনের জার্নিটা কিন্তু নিরাপদ জার্নি, এটার একটা সুবিধা পাবো। এবং যেটা বাসে কিংবা অন্য কোনো যানবাহনে কিন্তু দুর্ঘটনাটা বেশি হয়, ট্রেনে কিন্তু দুর্ঘটনাটা কম, এই ঝুঁকিটা থাকে না, এই সুবিধাটা আমরা পাবো। আর একটা বিষয় হলো ব্যবসায়ী হিসেবে আমি যেটা বলতে চাই যে এই ট্রেন চলাচলের কারণে ট্রেনে করে যে সমস্ত পণ্য সামগ্রী আসবে সেটা কিন্তু খুব কম খরচে আসবে, এবং এই পণ্যের খরচ যদি কম হয় তাহলে আমাদের পণ্য সামগ্রী কিন্তু কমে যাবে। এবং আপনারা জানেন যে সিরাজগঞ্জে কিন্তু ইকোনমিক জোন, শিল্প পার্ক এগুলি আছে, মিল কলকারখানা হবে, সেখানে কিন্তু পণ্য সামগ্রী আসলে কিন্তু খুব কম খরচে ব্যয় হবে আর কি, চলবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে একজন ব্যবসায়ী নেতার সাথে কথা বললাম, কিন্তু এই অঞ্চলের সুবিধা কিন্তু জানালেন এবং এই সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল অঞ্চলে কিন্তু এই সেতু উদ্বোধনকে ঘিরে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। এই মানে সকাল 10টায় কিন্তু এই উদ্বোধন হলো এবং সৈয়দাবাদে কিন্তু 12টা 20 মিনিটে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম একটি সংবাদ সম্মেলন করেছেন। এই ছিল যমুনা রেল সেতুর উদ্বোধন উপলক্ষে সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। ঈদ উপলক্ষে 120টি কোচ সংস্কার সহ 40টি অতিরিক্ত কোচ তৈরি করছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই প্রায় 5 যুগের পুরনো ট্রেনকে নতুন করে প্রাণ দিচ্ছে কারখানার দক্ষ শ্রমিকরা। জনবল সংকট ও লক্কর ছক্কর মেশিনপত্র দিয়ে চলছে মেরামতের কাজ। মনিরুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। ঈদ উপলক্ষে 120টি কোচ সংস্কার করছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। তার মধ্যে বটগেজ 90টি এবং মিটার গেজ 30টি। নতুন করে আরও 40টি অতিরিক্ত কোচের কাজে হাত দেওয়া হয়েছে। ইতিমধ্যে 30টি কোচ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে কারখানাটিতে রয়েছে তীব্র জনবল সংকট, সেই সাথে অতি পুরাতন মেশিনপত্র দিয়েই শ্রমিকদের দক্ষ হাতে পুরাতন কোচ মেরামতের কাজ করা হয়। শুরুর তুলনায় বর্তমানে কারখানায় জনবল আছে 25 ভাগ। শ্রমিক কর্মচারীদের দাবি আরও জনবল নিয়োগ করা হোক। জনবল সংকটের ভিতরেও আমরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন এবং আরামদায়ক পরিবেশে তাদেরকে বাড়ি ফেরার নিশ্চয়তার জন্য আমাদের ঈদের আউটফ্লাই সফল করার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রমজান মাসে রোজা রেখে 32 ঘন্টা অতিবাহিত করে তারা আমরা কাজ করে যাচ্ছি। কারখানায় জনবলের সংকট রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ করে নতুন মেশিন দেয়া হলে দেশের কোচ সংকট দূর করা সম্ভব হতো। সামনে আমাদের 11টা আপনারা জানেন যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল অত্যধিক কম, মাত্র 25% জনবল নিয়ে আমরা কাজ করছি। প্রশাসন ওভারটাইম দিচ্ছে, শ্রমিকরা অত্যন্ত পরিশ্রম করে এই জাতীয় সেবা কাজ করছে। স্বাধীনতার পরেও এই কারখানায় 22টি শপের কাজ করত 10,000 শ্রমিক। বর্তমানে সৃষ্ট 2859টি পদের অনুকূলে শ্রমিক রয়েছে মাত্র 704 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
5 অগস্টের পট পরিবর্তনের পর হারানো মনোবল ফিরে পেতে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। থানায় আসা নাগরিকদের সেবাদান ও বিভিন্ন ঘটনার নিয়মিত মামলা গ্রহণ সহ অপরাধীদের ধরতে তৎপর পুলিশ। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতার ফলে পুলিশ আগের চেয়ে উজ্জীবিত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর রাজধানীর অনেক থানা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অনেক থানায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এতে প্রায় ভেঙে পড়ে পুলিশি ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আগের মতোই সেবা প্রার্থীরা ভিড় করেন রাজধানীর বিভিন্ন থানায়। সম্প্রতি রাজধানীর পল্লবী থানায় দেখা যায় সেবা প্রার্থীদের ভিড়। দায়িত্বরত অফিসারেরাও ব্যস্ত যথাসাধ্য সেবাদানে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি করতে কোনো বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল সেবা প্রার্থীদের কাছে। প্রবলেমগুলো শুনলো, কমপ্লেনটা নিল, নিজে আমাকে কোঅপারেট করলো, এটার সাথে মানে আমি যথেষ্ট খুশি। আন্তরিক এবং খুবই দ্রুততার সহিত আমাদের অভিযোগটা নিয়েছেন। আসছি, কোনো অসুবিধা হয় না, ওনারা ভালোভাবে আমাদের কাজ করছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, পল্লবীবাসীর জানমালের নিরাপত্তায় বিরতিহীনভাবে সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ। এই সময় গেল ফেব্রুয়ারি মাসে অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। প্রায় 7 লাখ লোক এখানে বসবাস করে থাকেন। আমি মনে করি যে আমি অনেকটাই সফল, মানুষের সেবা দিতে পারছি। গত মাসে আমার 19টা মাদক মামলার মধ্যে আমার 38 জন আসামি গ্রেপ্তার আছে। ছিনতাইকারী আমার 57 জন ছিনতাইকারী ধরা আছে, ধৃত আছে হাতে নাতে। ওয়ারেন্টের মধ্যে 239টি ওয়ারেন্ট আমি খারিজ করতে পেরেছি গত ফেব্রুয়ারি মাসে। থানা আসা নাগরিকদের সম অধিকার নিশ্চিতে পুলিশ কাজ করছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, দিনে গড়ে 18 ঘন্টার কাজ করতে হয় তাকে। কিন্তু সাধারণ জনগণের সেবা প্রত্যাশা নিয়েই আমি এবং আমার থানা পুলিশ এবং আমার ডিভিশনের যে আমার ডিসি মহোদয় আছেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় আমাকে খোঁজখবর নিচ্ছেন। 18 থেকে 20 ঘন্টা থানাতেই থাকি এবং থানা এলাকায় থাকি। এদিকে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, তার বিভাগের 7টি থানার পুলিশ নাগরিক সেবায় নিয়োজিত। মিরপুর বিভাগের 7টি থানা এখানে আছে। আমাদের যে পুলিশিং কার্যক্রমগুলা বর্তমানে নির্বিঘ্নে সচল আছে। মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য যে সকল কার্যক্রমগুলো আমরা গ্রহণ করা প্রয়োজন, সেই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করছি। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই অপরাধ দমনে জনগণ পুলিশকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। আমি এই মুহূর্তে এখানে দায়িত্ব পালন করাকালীন যে পরিমাণ মানুষের থেকে সাপোর্ট পাচ্ছি, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। মানুষ আসলে সচেতনতা বাড়তেছে, আমরা মানুষকে হেল্প করতেছি, মানুষকে উদ্বুদ্ধ করছি যে পুলিশের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য। ঈদের শপিং মহলগুলিতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সড়ক ও পাড়া মহল্লায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। স্বস্তি ফিরিয়ে আনতে পারবো, কোনো রকমের প্রবলেম তৈরি হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। কম মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে টিসিবি। নির্দিষ্ট পরিমাণে তেল, মসুরের ডাল, চিনি, ছোলা, খেজুর বিক্রি হচ্ছে। যেখানে 2 লিটার তেল বিক্রি হচ্ছে 100 টাকায়, 2 কেজি ডাল বিক্রি হচ্ছে 60 টাকায়, চিনি প্রতি কেজি 70, ছোলা 2 কেজি 60 এবং খেজুর আধা কেজি বিক্রি হচ্ছে 155 টাকার কম দামে। পণ্য পেতে নিম্ন আয়ের মানুষদের ভিড় দেখা যায় টিসিবির গাড়ির সামনে। বর্তমানে সারা দেশে 4 শতাধিক ট্রাক সেলে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে ঢাকায় 50টি। রাজধানী কলেজ গেট থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। আলী, ভোক্তারা টিসিবি কার্যক্রম নিয়ে কি বলছে আমাদেরকে জানাবেন। জি, জেরিন এই মুহূর্তে এখানে টিসিবির যে ট্রাকটি, যে গাড়িটি এসেছে, সেটি কিন্তু খুব বেশিক্ষণ হয়নি যে এখানে এসেছেন। তবে এখানে কিন্তু জনসাধারণ মানুষ কিন্তু অনেক আগে থেকে এসে দাঁড়িয়ে আছেন, যার কারণে তারা কিন্তু অনেকটাই হতাশ হয়েছেন। এবং এখন কেবলমাত্র যেটা দেখা যাচ্ছে যে তারা এখন প্যাকেজিং করছেন, এখনও পণ্য বিতরণ কর্মসূচি এখানে শুরু করেনি, যে কারণে কিন্তু সাধারণের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। আমরা একটু চেষ্টা করব কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে যারা এখানে পণ্য নিতে এসেছেন। আপনি কখন আসছেন? 12টার সময় আসছে।
11টার সময় আপনি এখানে 11টার সময় আসছেন? 12টার সময় আসছি আমি। জি। গাড়ি কখন আসছে? গাড়ি 12টায় আসছে, 11:30টার সময় গাড়ি আসছে এখানে, আমি 12টায় আসছি। আমরা আরো একজনকে কথা বলার চেষ্টা করব। আপনি যদি একটু বলতেন আপনি কখন আসছেন? আমরা আসছি তো এখন 1 ঘন্টার উপর হয়েছে, 10-15 মিনিট হয়েছে, 1 ঘন্টা। হ্যাঁ, এখনো সিরিয়াল এখনো শুরু হয় নাই, 12টার দিকে আসছে। হ্যাঁ, সিরিয়াল দেওয়া হয়েছে, আমরা 28 নম্বর সিরিয়াল, এখনো একটা দেওয়া হয় নাই, এখনো শুরু হয়নি দেওয়া না। আপনি কখন আসছেন? 11:30। 11:30 আসছেন? জি। এসে দাঁড়িয়ে আছেন? এখন খাড়া আছে। এর আগে কোথাও গিয়েছিলেন? না না, ফার্স্ট। আচ্ছা, আপনি কখন? আমরা 11:30টায় আসছি। তো আমরা যেরকমটা দেখছি যে এখানে অনেকে কেউ 11:30টায়, কেউ 11টার সময় আসছে, কিন্তু তারা দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রাক কিন্তু এর পরে এসেছে, যার কারণে তারা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছে। এবং তাদের কেউ এমনটাও বলছেন যে রমজান মাসে যদি এই কর্মসূচিটা যদি সময় মতো করা যায় তাহলে তাদের জন্য বেশ ভালো হয়। আমরা একটু চেষ্টা করব যে এখন কোন পর্যায়ে আছে যে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি, কি তারা মানে কখন শুরু করবেন মানুষের কাছে বিতরণ, আমরা যদি একটু জানার চেষ্টা করবো। আপনি একটু বলেন। বলেন। হ্যাঁ বলেন, কি বলবো? না, এই যে আর মাত্র 10 মিনিট লাগবে শেষ করতে। লেটের কারণ কিছু নেই, মাপতে হয় দুটা জিনিস, খেজুরটা জিনিস মাপতে হবে, আপনার চিনি মাপতে হবে, তারপরে তো পাল্লাগুলো আছে, মাপতে তো দেরি হবেই। শুধু আমাদের টোকেন 16 নম্বর ছিল, সিরিয়াল 16 নম্বর পাইছি আমরা, তা স্যারই আসে দেরি করে একটু। তো যেমনটা দেখছিলেন যে এখানে আসতে মানুষ অনেক আগে থেকে আসলেও তারা কিন্তু আসতে কিন্তু দেরি করেছে, যার কারণে কিন্তু এখনো পণ্য বিতরণ কর্মসূচিটি শুরু হয়নি, কেবলমাত্র তারা প্যাকেজিং করছেন। তো এখন এই কারণেই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি এবং ক্ষোভ রয়েছে। তো এই কলেজ গেট থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। আলী, আপনাকে ধন্যবাদ। গণ আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 289 জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে 9 জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। মাঝ রমজান পেরোতেই সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সবখানেই মানুষের ভিড়। বিক্রেতারা বলছেন, এক দামের পোশাক কিনতে বেশি আগ্রহ ক্রেতাদের। আগামী সপ্তাহ থেকে কেনাকাটা আরও জমজমাট হবে বলে আশা জানান দোকানিরা। নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন পোশাক স্থান পেয়েছে শপিং মলগুলোতে। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, ঈদ কেনাকাটার ব্যস্ততা কেমন দেখছেন আর দাম কতটা বেড়েছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। ভিতর যতই এগিয়ে আসছে ততই কিন্তু ময়মনসিংহের যে শপিং মল এবং মার্কেট গুলোতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় বাড়ছে। তো আমরা কিন্তু বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি যে ক্রেতারা কিন্তু বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং তাদের পছন্দের যে আইটেম, যে কাপড়গুলো, সেগুলি কিন্তু তারা পরখ করছেন। তো আমরা এখন আছি নগরীর বরুহরি যে মার্কেট, সেই মার্কেটের একজন নারী উদ্যোক্তা, যে ওনার সাথে আমরা জানতে চাইবো যে এই যে এবার যে এই ঈদে আপনাদের কেমন প্রিপারেশন আছে, যদি একটু বলতেন, এবং কি প্রত্যাশা করছেন। আমাদের প্রত্যাশা খুবই ভালো, আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে। আমরা আশা করতেছি 20 রোজার পরে আরো ভালো সেল করার। আর আমাদের প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো, আর আমরা একটু কম প্রাইসে আর কি সেল করতেছি। তো ব্যবসায়ী বলছিলেন যে এবার তাদের প্রত্যাশা অনেক ভালো। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, যে এই যে ঈদে আপনাদের কেমন, কি ভাবছেন, কি দেখছেন। মানে এখন আমি দেখতে পাচ্ছি যে আজকে আমি আসলাম আমার কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য, বেবির জন্য। সো এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আর আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো অবশ্যই মানে এমটি বেবি শপ আসলে খুবই ভালো কালেকশন করে, তো তার জন্য আসলে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা খুব ভালো কিছু রিজনেবল, এমনকি কোয়ালিটি খুবই মানসম্মত। তো এই রিপিট, এমনকি আমি পরবর্তী নেক্সট টাইম কিন্তু আমি এসেছি। তো শুনছিলেন
যে এই যে ক্রেতা বিক্রেতা তারা কিন্তু বলছিলেন যে এবার তাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা এবার পণ্য পাবেন এবং সেই ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ময়মনসিংহের ঈদ বাজার জমজমাট হচ্ছে। তো জেরিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ভাগ্যের পরিবর্তন হচ্ছে কৃষকদের। কম খরচ আর লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি দিন দিন স্ট্রবেরি চাষে ঝুঁকছেন তারা। এখনকার স্ট্রবেরি সুস্বাদু হওয়ায় দেশ জুড়ে বাড়ছে চাহিদা। জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আর চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়ি সহ কয়েকটি গ্রামের কৃষকরা স্ট্রবেরি চাষ করেছেন। এলাকাটি পরিচিতি পেয়েছে স্ট্রবেরি ভিলেজ হিসেবে। অন্যান্য ফসলের চেয়ে কম সময়ে উৎপাদন ও লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এবার বেশি পরিমাণ জমিতে বেড়েছে এর চাষ। কৃষকরা জানান, 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে বিক্রি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। ইতিমধ্যেই জমি থেকে স্ট্রবেরি তুলছেন কৃষকরা। এই স্ট্রবেরি চাষ আমরা গত 5 বছর থেকে আমি করতেছি। আমি 2 বিঘা মাটি লাগাইছি। আগে 1200-1300 টাকা কেজি পেয়েছি, এখন 300 টাকা কেজি। আমি লেখাপড়ার পাশাপাশি আমার আব্বুকে সহযোগিতা করি। জমি থেকে উঠায়া নিয়ে এখানে রাখতেছে খাওয়ার জন্য, মানে বিক্রি করার জন্য। দেখে অনেক ভালো লাগলো যে আমাদের জয়পুরহাটের পাশে এত বৃহৎ একটা প্রকল্প হচ্ছে। ফসলটি লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে চাষ। কৃষকদের বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। নিরাপদ উপায়ে স্ট্রবেরি উৎপাদনের জন্য কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের উপসহকারী সার্বক্ষণিক মাঠে অবস্থান করে এবং কৃষকের চাহিদা মতো সেবাটা তারা দিয়ে থাকে। আমরা আশা করতেছি যে এই স্ট্রবেরি আবাদ করে এখানকার কৃষকরা অনেক লাভবান হবে এবং এই স্ট্রবেরি আবাদটা জয়পুরহাট জেলার অন্যান্য উপজেলায় ছড়িয়ে পড়বে। চলতি মৌসুমে প্রায় 15 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। খেলা খবর। বিশ্বকাপ বাছাইয়ে 26 মার্চের ব্রাজিল আর্জেন্টিনা মহারণে দেখা যাবে না লিওনেল মেসিকে। থাকছে না উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও। চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা লিওকে বাইরে রেখেই 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে আর্জেন্টিনা। মন্টিয়েল, ওর্তেগা, দিবালা সহ বাদ পড়েছেন আরও 6 জন। অন্যদিকে দলে অভিষেক হচ্ছে 2 তরুণ ফুটবলারের। এ নিয়ে জানাচ্ছেন মুদাসির আলী। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন লিওনেল মেসি। ওই ম্যাচে গোলও করেন LM10। জয় পায় মায়ামি, কিন্তু এরপরই আসে দুঃসংবাদ। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য রাখা যায়নি এই সুপারস্টারকে। মায়ামির জার্সিতে সে ম্যাচ খেললেও চোট অনুভব করেন LM10। মায়ামির আগের 3 ম্যাচও খেলেননি তিনি, কিন্তু কনকাকাফ সহ সবশেষ MLS-এ ম্যাচ খেলার পর ব্যথা অনুভব করায় তাকে স্ক্যান করা হয়। সেখানেই ধরা পড়ে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরি। আর এ কারণেই চলতি মাসে 2 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে মেসিকে রাখা হলেও চূড়ান্ত দল থেকে ছিটকে যান তিনি। কোচ স্কালোনির 26 সদস্যের দলে জায়গা হয়নি আরও 6 ফুটবলারের। এরা হলেন গনজালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গার্নাচো, ক্লদিও এচেভের্রি ও পাওলো দিবালা। দলে অভিষেক হচ্ছে 2 তরুণ ফুটবলার সান্তিয়াগো কাস্ট্রো ও বেঞ্জামিন ডমিনগেজের। আর্জেন্টিনা স্কোয়াডে পরিচিত মুখদের মধ্যে হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, মার্ক আলিস্তের ও নিকোলাস ওতামেন্দিরা আছেন। 22 মার্চ বাংলাদেশ সময় ভোর 5:30টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। 26 মার্চ সকাল 6টায় আর্জেন্টিনা ব্রাজিল মহারণ। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন নেইমার, কিন্তু 2 দিন আগে ইনজুরির কারণে চূড়ান্ত দল ঘোষণা থেকে বাদ পড়ে যান তিনি। মুদাসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, আবার একই শোনা। গাজায় ইসরায়েলি বর্বরতায় 3.5 শতাধিক নিহত। তেল আবিবকে বিশ্বাসঘাতক আখ্যা হামাসের। ট্রাম্পের অনুমতিতে হামলা, বলছে হোয়াইট হাউস। নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত। কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি।
দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন, ঈদ ঘিরে 1.5 শতাধিক কোচ তৈরি ও মেরামত কাজে ব্যস্ত সৈয়দপুর রেল কারখানা। এবং হারানো মনোবল ফিরছে পুলিশ বাহিনীতে, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে এসেছে গতি। নতুন উজ্জীবনের পথে জনগণের সহযোগিতা কামনা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।